আমাদের এই যে প্যারাক্লোরোমিথাইল বেনজিন, এখানে যে ক্লোরিন এবং তার পাশে যে হাইড্রোজেনটা আছে, ক্লোরিনকে আলফা কার্বন বললে এই হাইড্রোজেনটা হবে বিটা কার্বনের সঙ্গে যুক্ত। এই বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন হলো বিটা হাইড্রোজেন। এই বিটা হাইড্রোজেন হলো অম্লীয়। এই অম্লীয় হাইড্রোজেন যখন আমাদের এখানে যে NH2 মাইনাস আছে, এটা কিন্তু অ্যাজ ওয়েল এজ নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল এজ হলো ক্ষার, সে ক্ষার হিসেবেও কাজ করতে পারে। তাহলে এই NH2 মাইনাস ক্ষারটা হলো এই যে বিটা হাইড্রোজেন, যে অম্লীয় হাইড্রোজেন, একে নিয়ে যায়। নিয়ে গেলে সাথে সাথে এই ক্লোরিনটাও চলে যায়। আলফা কার্বনের সঙ্গে যে ক্লোরিন, এই ক্লোরিনও চলে যায়। তাহলে আমরা দেখছি কি, আলফা কার্বন থেকে ক্লোরিন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন চলে গেল, পাশাপাশি HCl চলে গেল, যেটা আমি একটু আগে বললাম। এখন HCl চলে যাওয়ার পর এখানে একটা ত্রিবন্ধন সৃষ্টি হয়। এই যে 97-এ দেখো বেনজিন চক্রের এখানে একটা ত্রিবন্ধন আছে, ঠিক আছে? এই ত্রিবন্ধন সৃষ্টি হওয়ার পর আমরা যখন লিকুইড অ্যামোনিয়া দিব, এরপর যখন আমরা লিকুইড অ্যামোনিয়া দিব, তখন আসলে সংযোজন বিক্রিয়া ঘটে, ঠিক আছে? এখন এই সংযোজন বিক্রিয়া দুই ভাবে ঘটতে পারে। একটা হলো কি, যে বন্ধনটা হলো উপরের দিকে ভাঙলো। আমি যদি একটু অ্যারো দেই, খেয়াল করো। হ্যাঁ, এই বন্ধনটা হলো এইভাবে ভাঙতে পারে, এই দিকেও ভাঙতে পারে। আবার এই বন্ধনটা, এই যে বন্ধনটা যখন এখানে ভাঙবে, তখন এই জায়গাটায় হবে মাইনাস, আর এই জায়গাটায় হবে প্লাস, ঠিক আছে? ওকে। আবার বন্ধনটা যখন উল্টা করে ভাঙবে, ধরো এই দিকে ভাঙলো, এই যে অপোজিটে উল্টা করে যদি ভাঙে, তখন এই জায়গাটায় হবে প্লাস, উল্টা করে হয়ে যাবে, আর এই জায়গাটা হবে মাইনাস। ওকে। এখন প্লাস মাইনাস দেখে আমরা একটা নির্দেশনা পেয়ে যাই, সেটা কি খেয়াল করো। যে জায়গাটা আছে মাইনাস, যেমন এই যে উপরে যেভাবে দেখালাম সেভাবে যদি ভাঙে, হ্যাঁ, তাহলে আমার যেখানে মাইনাস আছে সেখানে আসবে এইচ প্লাস। অ্যামোনিয়াকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা অংশ পাবো, এইচ প্লাস এবং NH2 মাইনাস। বড়ই মুশকিল। ওকে, নেটওয়ার্ক বারবার প্রবলেম করছে আমাদের আজকে, খুবই ব্যাড লাক। ওকে, ঠিক আছে, এবার ট্রাই করছি, লাস্ট ট্রাই। তাহলে আমরা কি বললাম, আমরা হলো এই যে প্যারাক্লোরো মিথাইল বেনজিন যেটা, সেটার আলফা অবস্থানে ক্লোরিন, বিটা অবস্থানে, ওকে, আমরা বললাম যে প্যারা অবস্থানে ক্লোরিন, আর এটার পাশে যে হাইড্রোজেনটা আছে সেটা, এই ক্লোরিনকে আমরা আলফা কার্বনের সঙ্গে যুক্ত হিসেবে ধরলে এখানে একটা বিটা হাইড্রোজেন আছে। আমরা জানি বিটা হাইড্রোজেনটা অম্লীয়। এই অম্লীয় বিটা হাইড্রোজেন NH2 মাইনাস যেটা, সেটা ক্ষার হিসেবেও কাজ করতে পারে। এই ক্ষার দ্বারা প্রতিস্থাপিত বা অপসারিত হয়। অপসারিত হলে যে নেগেটিভ আয়নটা পাই, এটা সৃষ্টি হওয়ার সাথে সাথে সাইমultaneously আমাদের এখানে কি হবে, সাইমultaneously আমাদের এখানে ক্লোরিনটা চলে যাবে আলফা কার্বন থেকে। ফলে আলফা কার্বনে হবে প্লাস, বিটা কার্বনে মাইনাস। সো আমরা এখানে একটা দ্বিবন্ধন পেয়ে যাব, এই যে 97। অর্থাৎ অ্যারোমেটিক সিস্টেমে এখন হলো ত্রিবন্ধন সৃষ্টি হয়ে আছে, ঠিক আছে? দ্বিবন্ধন তো আগেই আছে, আরো একটা বন্ধন বেড়ে গেল, ফলে আমরা ত্রিবন্ধন পেলাম। সেটাকেই আমরা বলছি এরিন সিস্টেম। ARI, এই যে এখানে যেটা আমাদের টাইটেল দেখো, সাবস্টিটিউশন বায়া এরিন, ARIYN। এই এরিন হলো এই যে, এটা বেঞ্জিন চক্রের কোথাও যদি ত্রিবন্ধন থাকে, তাহলে যে 97-এ আমরা যেটা দেখতে পেলাম সেটাই হলো এরিন। এটা এটা সৃষ্টি হয়। এখন এরপর যখন আমরা, তাহলে ইলিমিনেশন ঘটলো প্রথমে, তাহলে 93 থেকে 97 পর্যন্ত ইলিমিনেশন। এরপরে আমরা যখন সোডামাইড এবং লিকুইড অ্যামোনিয়া দেই, তখন আবার সংযোজন বিক্রিয়া করতে পারে। সংযোজন বিক্রিয়াটা কিভাবে ঘটে? এই বিক্রিয়া দুই ভাবে ঘটতে পারে। ধরলাম আমরা এই যে ডাবল বন্ধনটা এই দিকে ভাঙছে, হ্যাঁ, যদি এটা সম্ভাবনা কম, তাহলে এই জায়গাটায় মাইনাস, আর এই জায়গাটায় হবে প্লাস। আবার যদি অপোজিটে ভাঙে, অপোজিটে ধরো বিপরীত দিকে, এখন আবার এই দিকে না, এখন আবার ধরলাম আমি এই দিকে ভাঙছে, হ্যাঁ, এই যে এই দিকে, উপরের দিকে, নিচের দিকে, এই যে বাম দিকে ভাঙছে। তাহলে যদি বাম দিকে ভাঙে তাহলে এই জায়গাটায় মাইনাস, আর এই জায়গাটায় প্লাস, ঠিক আছে? ওকে, এখন কোন ভাঙাটার পসিবিলিটি বেশি? ঠিক আছে, দুইটাই ভাঙতে পারে, দুই ওয়েতে, দুই দুই উপায়ে ভাঙতে পারে, ঠিক আছে? অর্থাৎ উপরের দিকেও ভাঙতে পারে, নিচের দিকেও ভাঙতে পারে। ডিরেকশন ভেঙে ইলেকট্রনটা চলে যেতে পারে। অর্থাৎ মাইনাস এই মিথাইলের সাপেক্ষে মেটা অবস্থানও হতে পারে, মাইনাস মিথাইলের সাপেক্ষে প্যারা অবস্থানও হতে পারে, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি এইভাবে তাকাই তাহলে মিথাইলের সাপেক্ষে দেখো মেটা অবস্থান, আর যদি এইভাবে তাকাই মিথাইলের সাপেক্ষে নেগেটিভ চার্জটা হলো প্যারা অবস্থান। এই যে
এই মিথাইলের সাপেক্ষে এই নেগেটিভ চার্জটা হলো প্যারা অবস্থানে, এই যে এই জায়গাটায়। ওকে, এই প্যারা অবস্থানে এখানেও আসতে পারে। ওকে, আচ্ছা। এখন যেহেতু মিথাইল হলো ইলেকট্রন দানকারী গ্রুপ, তাহলে নেগেটিভ চার্জ যত দূরে থাকবে ততই মঙ্গল, সেটার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা বলতে পারি যদি নেগেটিভ চার্জ মেটা অবস্থানে থাকে সেটাকে আমরা দিলাম 94 যৌগ, আর নেগেটিভ চার্জ যদি প্যারা অবস্থানে থাকে সেটাকে নাম দিলাম আমরা 95 যৌগ, নাম্বারিং করলাম। ওকে, এখন পসিবিলিটি কোনটার বেশি, সম্ভাবনা বেশি কোনটার? সম্ভাবনা বেশি হলো 95 এর, কারণ মিথাইল গ্রুপ ইলেকট্রন দানকারী গ্রুপ, তার সাপেক্ষে নেগেটিভ চার্জ যত দূরে অবস্থান করবে সেটাই সেটাই কাম্য। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের হলো 94 এর তুলনায় 95 সৃষ্টি হওয়ার পসিবিলিটি বেশি। ওকে, যেহেতু 95 সৃষ্টি হওয়ার পসিবিলিটি বেশি, সো 95 বেশি সৃষ্টি হবে। এখন 95 যদি বেশি সৃষ্টি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নেগেটিভ চার্জ যেখানে আছে প্যারা অবস্থানে সেখানে আসবে তাহলে এইচ প্লাস, তাহলে একটা বন্ধন হয়ে যাবে। আর পজিটিভ চার্জ যেখানে আসবে সেখানে আসবে এই যে মাইনাস NH2, সেটা। ঠিক আছে, ওকে। তাহলে এটাই হলো আমাদের আনএক্সপেক্টেড প্রোডাক্ট। আর এক্সপেক্টেড প্রোডাক্ট যেটা, সেটা হলো আমাদের এই যে নেগেটিভ চার্জ যেখানে আছে সেখানে এইচ প্লাস, আর প্যারা অবস্থানে আসবে NH2 মাইনাস। আমরা প্রথমে ভেবেছিলাম বিক্রিয়াটা শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ Cl সরে গিয়ে ওই জায়গাটায় NH2 চলে আসে। এখন আমরা মেকানিজম স্টাডি করে দেখলাম সত্যিকার অর্থে বিক্রিয়াটা শুধুমাত্র সাবস্টিটিউশন না, ঠিক আছে, সরি, শুধুমাত্র প্রতিস্থাপন না, এটা আসলে হলো ইলিমিনেশন এডিশন। আগে হয় ইলিমিনেশন, দেন হয় এডিশন। সেই প্রেক্ষাপট চিন্তা করলে এই আনএক্সপেক্টেড প্রোডাক্ট 95 যেটা, এটাই বেশি উৎপন্ন হওয়ার কথা, এবং সেটা লজিক্যাল, এবং এটা আমরা ব্যাখ্যা করছি। তাহলে অ্যারোমেটিক সিস্টেমে যখন আমরা সোডামাইড এবং লিকুইড অ্যামিনে দিয়ে মিথাইল প্যারা ক্লোরোমিথাইল বেনজিনকে প্রতিস্থাপন করতে যাই বা বিক্রিয়া ঘটাতে চাই, তখন আমরা দেখছি দুইটা উৎপাদ পাওয়া যায়, একটাকে বলছি এক্সপেক্টেড প্রতিস্থাপন বিক্রিয়ার সাপেক্ষে, আরেকটাকে বলছি আনএক্সপেক্টেড কাঙ্ক্ষিত উৎপাদ এবং অনাকাঙ্ক্ষিত উৎপাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনাকাঙ্ক্ষিত উৎপাদটাই বেশি পাওয়া যায়। কারণ কি, বিক্রিয়াটা সত্যিকার অর্থে ইলিমিনেশন এডিশন রিয়াকশন হয়। এই ইলিমিনেশন এডিশন বিক্রিয়ার সিকোয়েন্স লক্ষ্য করলে বা ক্রমটা লক্ষ্য করলে আমরা সহজে ব্যাখ্যা করতে পারি যে আনএক্সপেক্টেড প্রোডাক্ট যেটা, সেটাই সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য সেটা পাওয়া যায় 68%, আর একটা পাই আমরা হলো 60, যে আমাদের এখানে পার্সেন্টেজ দেওয়া আছে এই যে 62%, আর এক্সপেক্টেড প্রোডাক্টটা পাই হচ্ছে 38%। তাহলে কেন এটা ঘটলো? এটা ঘটলো মূলত এই কৌশলটা ঘটে হলো এলিমিনেশন এডিশন বিক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, এই এলিমিনেশন এডিশন বিক্রিয়ার স্টেপ গুলা লক্ষ্য করলে এই সহজেই বোঝা যায় যে এখানে এই আনএক্সপেক্টেড প্রোডাক্ট যেটা, সেটাই তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আনএক্সপেক্টেড যেটা, সেটা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বন্ধন ভাঙ্গার যে ডিরেকশন, সেই ডিরেকশন অনুযায়ী আমরা দেখতে পেলাম যে আনএক্সপেক্টেড প্রোডাক্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, আচ্ছা, এটা তোমরা থার্ড ইয়ারে গেলে আবার করবা, তবুও পরীক্ষায় আসে, সেজন্য এটা মেকানিজমটা দেখে রাখো কিভাবে ঘটে, সাবস্টিটিউশন ভায়া এরিন ইন্টারমিডিয়েট E97, এইটা দেখা দিতে হবে তোমার। হ্যাঁ, এই মেকানিজমটা দেখা দিতে হবে। ওকে, এখন আমরা আবার এই নাইট্রো কম্পাউন্ডে চলে যাই, আমরা যেখানে ছিলাম সেটার বাকি অংশটুকু আমরা শেষ করি। ওকে, এখন আসো আমরা একটু এটা বলবো। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আসে, নাইট্রেশন অফ ফেনল ইজ ইজি বাট এনিলিন ইজ টাফ, হুম, বা স্লাগিশ, ওয়াই? এটা কেন? ফেনলের নাইট্রেশনটা হলো অনেক সহজ, কিন্তু এনিলিনের নাইট্রেশন টাফ, এটা কেন? এটা পড়তে হবে। তো নাইট্রেশন বিক্রিয়া মানেই হলো, আমরা জানি যখন একটা যৌগকে যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, তখন নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল সৃষ্টি হয়। সেই ইলেকট্রোফাইল চক্রের অর্থ বা প্যারা অবস্থানে বা মেটা অবস্থানে একটা নির্দিষ্ট অবস্থানে এসে যুক্ত হয়। এখন এটা দেখা যায় কি, এই এনিলিনের ক্ষেত্রে দেখা যায় যখন আমরা নাইট্রেশনটা ঘটাই, তাহলে এখানে যে সালফিউরিক অ্যাসিড আছে সেখান থেকে প্রোটন আসে। এই প্রোটনটাকে এই NH2, এনিলিনের যে NH2 গ্রুপ আছে এটা ক্ষার হিসেবে কাজ করে, ফলে এই সহজেই প্রোটন এই নাইট্রোজেনের মুক্ত জোট দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে
এনিলিনিয়াম আয়ন সৃষ্টি হয়, এনিলিনিয়াম আয়নে রূপান্তরিত হয়, ঠিক আছে? NH3 প্লাস এনিলিনিয়াম আয়ন এই যেটাতে রূপান্তরিত হয়, ঠিক আছে? এটা তাহলে কি বলছি, যখন অ্যানিলিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা বিক্রিয়া ঘটাবো, তখন হলো আমরা দেখতে পাবো এখানে এই যে NH2 গ্রুপ যেটা আছে, এই NH2 গ্রুপে নাইট্রোজেনের উপর মুক্ত জোড় আছে, যে কারণে সে ক্ষার হিসাবে কাজ করবে। এই ক্ষার হিসাবে কাজ করার ফলে এখানে এনিলিনিয়াম আয়ন সৃষ্টি হবে। এনিলিনিয়াম আয়ন যখন সৃষ্টি হয় তখন নাইট্রোজেনের উপরে ধনাত্মক চার্জ, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি আছে, ঠিক আছে? দেখো একটা হাইড্রোজেন বেড়ে গিয়েছে, এই যে সন্নিবেশ সংযোজন মাত্রা। এখন যখন এনিলিনিয়াম আয়ন উৎপন্ন হয় তখন কোনো মেসোমারিক প্রভাব থাকে না, এনিলিনিয়াম আয়নের কোনো মেসোমারিক প্রভাব থাকে না, এবং এটা তখন চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ হিসাবে, যেহেতু এখন আর সে কোনো ইলেকট্রন দান করতে পারছে না, উল্টা তার ইলেকট্রন ঘাটতি থাকার কারণে সে চক্র থেকে ইলেকট্রন গ্রহণ করে, ফলে এখানে কোনো এই NH3 প্লাস গ্রুপটা হলো চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ হিসেবে কাজ করে, হ্যাঁ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বা নিষ্ক্রিয়কারী গ্রুপ হিসেবে কাজ করে। আমরা জানি নিষ্ক্রিয়কারী গ্রুপ যদি চক্রের মধ্যে উপস্থিত থাকে প্রতিস্থাপক হিসেবে, তখন মেটা অবস্থানে ইলেকট্রোফাইল আসে, ঠিক আছে? কারণ ইলেকট্রোফাইল তখন আর অর্থ-প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় না, তুলনামূলকভাবে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এই কারণে ইলেকট্রোফাইলটা তখন অর্থপ্যারা অবস্থানে না এসে মেটা অবস্থানে চলে আসে, এবং চক্র যেহেতু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তখন এই চক্র নিষ্ক্রিয় হওয়ার কারণে এই এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাটা কষ্টকর হয়ে যাচ্ছে, যে কারণে আমরা বলছি এটা টাফ। তাহলে খুব সহজ করে যদি আমরা এক লাইনে বলি, এটাকে এইভাবে বলতে পারি যে এনিলিনকে যখন আমরা নাইট্রেশন বিক্রিয়ার জন্য গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া ঘটাই, তখন এনিলিন একটা প্রোটন গ্রহণ করে ক্ষার হিসেবে কাজ করে, এটা এনিলিনিয়াম আয়নে রূপান্তরিত। এনিলিনিয়াম আয়নের কোনো মেসোমারিক প্রভাব থাকে না, এবং এটাতে যেহেতু নাইট্রোজেনের উপর ধনাত্মক চার্জ, কাজে এটি চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ হিসেবে কাজ করে, তখন এই ধরনের এই ধরনের নাইট্রেশন বিক্রিয়া ঘটা কষ্টকর হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফলে আমাদের এখানে এই NO2 গ্রুপ যে ইলেকট্রোফাইল NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন, সেটা তখন মেটা অবস্থানে আসে, ঠিক আছে? আমরা এই ধরনের একটা প্রোডাক্ট পাই অল্প পরিমাণে। কিন্তু যখন আমরা ফেনলের উপস্থিতিতে ফেনলের সাথে এই ধরনের নাইট্রেশন বিক্রিয়া ঘটাই, তখন অক্সিজেন যেহেতু তড়িৎ বেশি, সে নাইট্রোজেনের মতো এই মুক্ত জোড় দান করে ক্ষার হিসাবে আচরণ করে না। ফলে এটা সহজেই হলো কি সক্রিয়কারী গ্রুপ হিসেবে, চক্রকে সক্রিয়কারী গ্রুপ হিসেবে কাজ করে। ফলে আমরা অর্থ এবং প্যারা অবস্থানে সহজেই কি ঘটে যায়, নাইট্রেশন বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে যায়, ঠিক আছে? অর্থাৎ এখানে ওই যে NH2 এর নাইট্রোজেন যেভাবে ক্ষার হিসেবে কাজ করে, OH এর অক্সিজেন সেভাবে ক্ষার হিসেবে কাজ করে না, কারণ নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের তড়িৎ বেশি, সে মুক্তজোড় ইলেকট্রন দান করার প্রবণতা থাকে না। এই কারণেই হলো আমরা দেখতে পাই যে ফেনল খুব সহজে নাইট্রেশন বিক্রিয়া দিয়ে দেয়। ওকে, আরেকটা হলো নেফ কার্বনিল রিঅ্যাকশন, এটা পরীক্ষায় আসে। নেফ কার্বনিল রিঅ্যাকশন অনেকগুলো স্টেপ, বাট এগুলো ইজি, একটু দেখে রাখো। এটা পরেই আমরা আজকে শেষ করব। নেফ কার্বনিল রিঅ্যাকশন, এটা মেকানিজম বলবা। নেফ জেন উলরিক নেফ, ওনার নাম অনুসারে হলো নেফ কার্বনিল রিঅ্যাকশন, অর্থাৎ এটা আমরা নাইট্রো যৌগ থেকে আমরা যদি ক্ষার এবং স্ট্রং অ্যাসিড দেই, তখন একটা ক্ষার এক নম্বর ক্ষার এবং স্ট্রং অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রো যৌগ হলো কার্বনিল যৌগে রূপান্তরিত, এটাকে বলা হয় নেফ কার্বনিল রিঅ্যাকশন। ওকে, এই নেফ কার্বনিল রিঅ্যাকশনের কৌশলটা কি খেয়াল করো, আমরা যখন ক্ষার দিলাম, নাইট্রো গ্রুপের যে কার্বনের সঙ্গে যুক্ত সেখানে যে একটা হাইড্রোজেন আছে, এটা চলে যায়, চলে গিয়ে এই ধরনের একটা উৎপাদ হয়। এই যে নাইট্রোকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি N ডাবল বন্ধন O N প্লাস O মাইনাস, অনুরণনের মাধ্যমে দেখালাম। আর এই যে হাইড্রোজেন ক্ষারের সাথে চলে যাওয়ার পর এখানে একটা নেগেটিভ চার্জ হয়। এখন দেখো নাইট্রোজেনের উপর প্লাস, কার্বনের উপর মাইনাস, সো এখানে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ধন সৃষ্টি হবে, হয়ে গেল। আর অক্সিজেনের এই মাইনাস থাকলোই। ওকে, এরপরে এখানে একটা অনুরণন ঘটে, অনুরণন ঘটে আবার এই অক্সিজেনের সাথে ডাবল বন্ধন, এই অক্সিজেনের উপর মাইনাস, আর কার্বন নাইট্রোজেন ডাবল বন্ধন তো ঠিকই আছে। এরপর যখন আমরা স্ট্রং অ্যাসিড দেবো, সেই স্ট্রং অ্যাসিড থেকে খুব সহজেই হাইড্রোজেন চলে আসবে, হাইড্রোজেন চলে গিয়ে যে নেগেটিভ অক্সিজেন যেটা আছে সেটা প্রোটনেটেড হয়ে যায়, হয়ে গেল। প্রোটনেটেড হওয়ার পর এখানে যে ডাবল বন্ধন অক্সিজেন আছে সেটা আবার ভেঙে যায়, ভেঙে নাইট্রোজেনের উপর প্লাস অক্সিজেনের উপর মাইনাস সৃষ্টি হয়। এরপরে তুমি যখন পানি দেবা, পানি দেওয়ার পর কি হয় খেয়াল করো,
এই অক্সিজেন এই যে অক্সিজেন নেগেটিভ আছে সেই অক্সিজেনের উপর সাথে হাইড্রোজেন প্রোটনেটেড হয়ে যায়, ফলে এটা চার্জলেস হয়ে যায়, ঠিক আছে। আর এই যে নাইট্রোজেন কার্বন যে ডাবল বন্ধনটা আছে, এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন গুলো নাইট্রোজেনের কাছে চলে যায়, কারণ সে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তখন নাইট্রোজেন তার মুক্ত জোর ফেরত পেয়েছে, এই জন্য চার্জলেস হয়ে যায়। আর এই কার্বনটার উপর প্লাস হয়। এটাকে যদি আমি একটু দেখাই, এটাকে এভাবে বলতে পারি, এই যে এটা এইদিকে ভাঙে, এইদিকে ভাঙে, এইদিকে, এই যে এইদিকে ভাঙবে, এই এদিকে ভাঙলে নাইট্রোজেনের কাছে ইলেকট্রন জোড়া চলে গেল, সে তার মুক্ত জোর ফেরত পেল, নিরপেক্ষ হয়ে গেল, ঠিক আছে। আর তাহলে এই কার্বনের উপর প্লাস চার্জ সৃষ্টি হলো। এখন যেহেতু এই কার্বনে প্লাস, সে পানির সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এই যে এইখানে বন্ধনটা হলো। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি যখন হয় পানির সাথে, অক্সিজেন মুক্ত জোর যোগান দিল, তাহলে এই কার্বন ইলেকট্রন নিয়ে গেল, ফলে সে আবার নিরপেক্ষ হয়ে যায়। এই যে এটা তখন চার্জ থাকে না, এটা তখন কি নিরপেক্ষ হয়ে গেল। নিরপেক্ষ হয়ে এটাকে চার্জলেস, আমি ইরেজ করে দেই, চার্জলেস হয়ে গেল। তখন প্লাস ছিল, যখন পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করেছে তখন সে নিরপেক্ষ হয়ে গেল। ওকে, তখন অক্সিজেন, পানির যে অক্সিজেন সেটার উপরে আবার প্লাস চার্জ সৃষ্টি হলো, এই যে এটাতে, হ্যাঁ, হয়ে গেল। এখন যেহেতু অক্সিজেনের উপর প্লাস, এখান থেকে দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন চলে গেল, পানি আবার নিরপেক্ষ, ওএইচ আবার নিরপেক্ষ হয়ে গেল, এই যে হয়ে গেল, ঠিক আছে। ওকে, এরপর আসো আমরা আবার যদি আমরা হলো অ্যাসিড দেই, আবার অ্যাসিড দিলে তখন কি হয়, নাইট্রোজেনের সাথে যে দুটো ওএইচ আছে, সেই দুই ওএইচ এর এক ওএইচ চলে যায়, ঠিক আছে। ওকে, চলে গিয়ে পানি হিসাবে চলে যায়। তাহলে পানি হিসাবে যখন চলে যায় তখন নাইট্রোজেনের উপর প্লাস হয়। ওকে, নাইট্রোজেনের উপর যখন প্লাস হয় তখন আমরা এখানে এই যে AOHN, এই পুরো অংশটুকু এইচ এনও, যে এই পুরো অংশটুকু চলে যায়, বন্ধন ভেঙে সেই ইলেকট্রন নিয়ে চলে যায়, এইচ এনও চলে যায়। ওকে, যখন এইচ এনও চলে যায় এবং এখান থেকে এইচ প্লাসও বের হয়ে যায়, তখন আমরা এই যে এইচ এনও চলে গেল, তখন এখানে হয়ে গেল প্লাস, আর এখান থেকে তখন এই হাইড্রোজেনটাও চলে যায়, এই যে ওএইচ এর যে হাইড্রোজেন এটাও চলে যায়, অর্থাৎ একসাথে দুইটা ঘটনা ঘটে। এখানে হলো এইচ এনও টু অংশ, যেটা এই যে এইটুকু ইলেকট্রন নিয়ে চলে যায়, একই সাথে এখান থেকে তখন এই কার্বনের উপর প্লাস হয়, এই যে কার্বনটার উপর প্লাস হয়। ওকে, আর এখানে প্লাস হলে তখন এই হাইড্রোজেনটাও চলে যায়, তখন অক্সিজেনের উপর হয় মাইনাস, তখন আমরা এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনটা দিয়ে দিতে পারি। এভাবে আমরা দেখতে পাচ্ছি নেফট কার্বনিল বিক্রিয়ার মাধ্যমে আমরা হলো নাইট্রো যৌগ থেকে কার্বনিল যৌগ সৃষ্টি করতে পারি। এই বিক্রিয়া এবং কৌশল দেখাতে হবে, এটা পরীক্ষায় প্রায়ই আসে। আজকে আমরা এখানেই রাখি, নেক্সট ডেতে আমরা বাকিটুকু আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আমি ভিডিওগুলো আপলোড করে দিই।